কোথা থেকে আরিয়ান এসে আরাধ্যার চুলের মুঠি ধরে এক চড় দিল। আরাধ্যা তো হতভম্ব হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। খুব শখ না রাস্তা ছেলেদেরকে চুল দেখানোর? আরাধ্যার দিকে রাগে কটমট করে তাকিয়ে বলল কথাটা। আসলে স্যার আজকে বৃষ্টি হওয়াতে আমার ওড়নাটা ভিজে গেছে, তাই আর মাথায় দিইনি। আমাকে বোঝাও, এত বোকা লাগে আমাকে? কাল থেকে বোরকা পরে কলেজ যাবে, নাহলে বাইরে এক পাও রাখা নিষেধ। আরাধ্যা কিছু বলতে যাবে, এর আগেই আরিয়ান বলে ওঠে এটাই শেষ কথা, এই নিয়ে আর কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। কি পেয়েছে লোকটা আমার সাথে যা খুশি তাই করবে? আর যদি আম্মু আব্বু বেঁচে থাকতো তাহলে এতদিন দেখতে হতো না আমার। আমাকে নিয়ে গেল না কেন তোমাদের সাথে? নিজের রুমে বসে এসব বলছিল আরাধ্যা, আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তার। তখনই রিধিতার আগমন। কিরে, আজও ভাইয়া তোকে বকা দিয়েছে? শুধু বকাতে আজ সীমাবদ্ধ ছিল না, চড়ও দিয়েছে। আমি তোদের বাসায় আছি বলে এমন করে না রে। না আরু, তুই ভুল ভাবছিস। ভাইয়া যা করে বা যা বলে সব তোর ভালোর জন্যই। তুই ঠিক একদিন বুঝবি। ঠিক তখনই কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে ওরা, আর নিচে গিয়ে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরাধ্যা। ওরা দুজন নিচে গিয়ে দেখলো আরাধ্যার ফোনটা আরিয়ানের পায়ের কাছে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে। আরিয়ানের আম্মু, আব্বু, বোন রেশমি আর হৃদিতাও, আরাধ্যা সবাই এখন নিচে আছে। এসির ভেতরেও আরিয়ান ঘামছে, চোখ দুটো রাগে লাল হয়ে আছে। নীলকে কেন বলতে তোমাকে? কি দরকার তোমার কাছে? কি চাইও? এক নিঃশ্বাসে সব কথা বলল আরাধ্যার দিকে তাকিয়ে। আরাধ্যা ভয়ে কাঁপছে, নিচের দিকে তাকিয়ে আছে, আর চোখের পানি পড়ছে অনবরত। চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে। আসলে স্যার, নীল আমার সাথেই পড়ে, একটা সাবজেক্টে ওর প্রবলেম, তাই ও আমায় ফোন দিয়েছে ওকে একটু হেল্প করার জন্য। ক্লাসিক আর কেউ নেই তুমি ছাড়া? ক্লাসিক আর কেউ নেই তুমি ছাড়া? তোমাকে ফোন দিতে হবে কেন? ওকে, আর কিছু বলবো না আমি। ফোন ব্যবহার করা নিষেধ তোমার। এই বাড়িতে কেউ যদি ওকে ফোন ব্যবহার করতে দেয় তবে তার শেষ দিন হবে এই বাড়িতে। কথাটা বলে রাগে গজ গজ করতে করতে ওপরে চলে যায় আরিয়ান। কেউ কিছু বলল না, সবাই বেশ ভয় পায় আরিয়ানকে। এ বাড়িতে ওর কথাই শেষ কথা। সবাই চলে গেল নিজ নিজ কাজে। আরাধ্যা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। কেন এমন করছো আমার সাথে আল্লাহ? কি দোষ আমার? সব ভাবছে আর কাঁদছে আরাধ্যা। কিছুক্ষণ পরে সে ভাবল, আমি এই বাড়িতে না থাকলেই হয়তো এইসব সহ্য করতে হবে না। আমিই সবার বোঝা। বারান্দায় দাঁড়িয়ে 6 বছর আগের অতীতে ডুব দিল আরাধ্যা। আরিয়ানদের পরিবারের সাথে আরাধ্যাদের পরিবারের অনেক ভালো সম্পর্ক আগে থেকেই ছিল। সেদিন খুব বেশি বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে তা সব ঠিক ছিল। দুই পরিবার ঘুরতে বেরিয়েছিল একসাথে। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। দুই গাড়ি নিয়ে এসেছিল সবাই। বাচ্চারা বায়না ধরল ওরা একসাথে যাবে। এক গাড়িতে আফজার সাহেব ও ওনার স্ত্রী, আর আবরার সাহেব ও ওনার স্ত্রী আরেক গাড়িতে, আরাধ্য, আরিয়ান, হৃদিতা, রেশমি। ভালোই যাচ্ছিল সবাই। হঠাৎ এক ট্রাকের সাথে ধাক্কা লাগে আফজাল সাহেবের গাড়ি। সামনের সিটে আবরার ও আফজাল সাহেব ছিলেন। আফজালকে বাঁচাতে আবরার তার সামনে চলে আসে। তার গাড়ি কাজ আবরারের বুকে। দুদিন হাসপাতালে থাকেন সালেহা বেগম, আরাধ্যার মা। স্বামীর সুখে তিনিও চলে গেলেন দুদিন পর। 6 বছর কেটে গেল। আরাধ্যা এই পরিবারে থাকে, সবাই বেশ ভালোবেসে ওকে ফাতেমা বেগমকে মামনি বলে রাখে। আরাধ্যা সবার বেশ আদর যত্ন পেলেও আরিয়ান উল্টো, এই ভালো এই খারাপ। আর আজ তো সীমার বাইরে চলে গেছে। এভাবে আর কতদিন বোঝা হয়ে থাকবে এই বাড়িতে? তাই ভাবছিল আরাধ্যা। কেঁদে কেঁদে চোখ ফুরিয়ে ফেলেছে মেয়েটা। ফর্সা গাল লাল হয়ে গেছে একেবারে। ভয়ঙ্কর সুন্দরী আরাধ্যা। ঘন কালো চুলগুলো হাঁটুর নিচে পড়ে। ঠোঁট দুটো হালকা গোলাপি, আর চোখগুলো টানা টানা। সব মিলে কোনো পরীর চেয়ে কম না সে। একটু কাঁদলেই লাল হয়ে যায় মুখটা। আজকে তো সারাদিন কেঁদেই চলেছে। এদিকে আরিয়ান ভাবছে আজকে বড্ড বেশি করে ফেলেছে সে। এমনটা না করেও পারত, বুঝিয়ে বলতো আরাধাকে। রাগটা একদম কন্ট্রোল করতে পারে না। কি যে করা যায়? কিভাবে কথা বলবে আরাধার সাথে? ফাতেমা বেগম রিধিকে বললেন আরাধার কাছে যেতে। দরজায় কারো নখ পেয়ে রুমে গেল আরাধা। আরাধা দরজা খুলে দেখলো আরিয়ান বাইরে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে সে দরজাটা বন্ধ করে দিতে চাইলেই আরিয়ান জোর করে রুমে ঢুকে দরজাটা লক করে দেয়। আই এম রিয়েলি ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে খুব। আমাকে ক্ষমা করা যায় না প্লিজ? তুমি যা বলবে আমি তাই করবো আরু।
এটা বলেই হাতের প্যাকেটটা খাটের উপরে রেখে কান ধরে ওঠবস করতে থাকলো আরিয়ান। আরু, তুমি না বলা পর্যন্ত আমি থামবো না। আরাধ্যার দিকে তাকিয়ে কথাটা বলল আরিয়ান। চুপ করে আছে আরাধ্যা, কি বলবে ভেবেই পাচ্ছে না। মানুষটা এমন কেন? কিছুক্ষণ আগেই এত কথা শুনিয়েছে আর এখন ওর কাছে ক্ষমা চাচ্ছে। 10 মিনিট পর আরাধ্যা বলল, হয়েছে, আর লাগবে না, ওঠেন এবার। খুব সরি। দেখো তোমার জন্য কি এনেছে। এক বক্স কিটক্যাট চকলেট আমার জন্য? হুম, শুধু তোমারই জন্য। আরাধ্যা একটা চকলেট নিয়ে খেতে শুরু করে। আরিয়ান ভাবতেই একটু আগেই যে এত কিছু হয়েছিল সব ভুলে গেল মেয়েটা। ও এমন কেন? কখনো কি বুঝবে না আমার মনের কথাটা? আরাধ্যার ডাকে ঘোর কাটে আরিয়ানের। কই কিছু না তো। আরাধ্যার দিকে তাকিয়ে হাসতে থাকে আরিয়ান। কি হয়েছে, হাসছো কেন? রাগী লুক দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, নিচের দিকে দেখো একবার। কি করছো মুখের হাতের? মনে হচ্ছে কোনো বাচ্চা চকলেট খাইছে। আবারও হাসতে থাকে আরিয়ান। আরাধ্যা হাত দিয়ে মুখ মোছার চেষ্টা করে, উল্টো আরও চকলেট ওর হাত থেকে মুখে লেগে যায়। এদিকে আসো। তোমার দ্বারা সম্ভব হবে। আরিয়ান আলতো করে আরাধ্যার ঠোঁট মুছে দেয়। ওর ঠোঁটে লেগে থাকা চকলেট টুকু নিজের মুখে দেয়। কি করছেন কি? উফ, সরি, আমি হাত ধুয়ে আসি। ওয়াশরুমে গিয়ে আরিয়ান নিজের মাথা নিজে এক বাড়ি দিয়ে বলে। কিছু করছিলাম আমি। ইস, কি করছিল স্যার? আরিয়ান ওয়াশরুম থেকে বের হলো। তোমার জন্য আরেকটা জিনিস আছে। কি? আরিয়ান একটা বক্স সামনে দিয়ে বলে, এটা। আরাধ্যা বক্সটা খুলে চমকে ওঠে। এটা? তাহলে তখন এমন করলেন কেন স্যার? আরাধ্যা বক্সটা খুলে দেখলো একটা খুব সুন্দর মোবাইল সেট, যার চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে সে। আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবে নাকি? সকালেই তো আমার ফোনটা ভেঙে ফেললেন, বলেছিলেন যেন কেউ আমাকে ফোন না দেয়। আর এখন আর একটা আরেকটা দিলেন যে? শুধুই টাকাগুলো নষ্ট করলেন না? আমার টাকা আমি যেভাবে ইচ্ছা শেষ করব। তুমি শোনো, ফোন আবার দিলাম, তার মানে এটা নয় যে যা ইচ্ছা করবে। কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখলে খুব খারাপ হবে কিন্তু। ওকে? আরাধ্য মাথা নাড়ল। আরিয়ান নিজের রুমে চলে গেল। কলেজ শেষ করে বাসায় আসলো আরাধ্য ও রিধি। কলেজে একটা ছেলে আর এক থেকে অনেক ডিস্টার্ব করতো, কিন্তু আজ ছেলেটাকে দেখতে পারছে না। আরাধ্য ভাবছে 1 মাস ধরে যে ছেলে পাগল হয়ে গেছে কথা বলতে, কলেজ গেলে যার জ্বালায় শান্তিতে কোথাও বসতে পারতো না, সারাক্ষণ যে চোখের সামনে ঘুরঘুর করতো, সে কাল হঠাৎ অন্য কলেজে ট্রান্সফার হয়ে গেল কেন? আর কলেজে গিয়ে অনেক খুঁজেছিল আরাধ্য আকাশকে। পরে জানতে পারলো সে নাকি পরিবার সহ অন্য জায়গায় চলে গেছে। ভেবে ভেবে পাগল হয়ে গেছে আরাধ্যা। এদিকে আরিয়ানও অফিস থেকে এসেছে। সবাই লাঞ্চ শেষ করে দৌড়ে নিজের রুমে চলে আসে আরাধ্যা। আরিয়ান আরাধ্যার রুমে আসে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আরিয়ানের আলতো করে আরাধ্যার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আস্তে আস্তে আরাধ্যার ঠোঁটের কাছে নিয়ে গেল নিজের ঠোঁটগুলো। আরাধ্যাও যেন চাইছিল এমন কিছু হোক। শক্ত করে জড়িয়ে ধরল আরিয়ানকে। এতটা কাছে চলে এলো দুজন দুজনের যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ঘোরের মধ্যে আছে দুজনেই। ঠোঁটগুলো একসাথে হবে ঠিক তখনই ফোন বেজে উঠল আরিয়ানের। আরাধ্যাকে ছেড়ে উঠে গেল আরিয়ান, রুম থেকে চলে গেল। আরাধ্যা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি হয়তো ভাবি শুধু স্যারকে নিয়ে। স্যার কি আদৌ ভাবে আমার কথা? আমি স্যারের যোগ্য নই। উনি কোথায় লন্ডন থেকে পড়াশোনা করে এলেন, আর আমি কী বা করলাম? মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তারপর ঘুমিয়ে গেল আরাধ্যা। সন্ধ্যায় হঠাৎ হইচই শুনে ঘুম ভেঙে গেল আরুর। রুম থেকে বের হতেই দেখলো একটা বক্স। আরাধ্যা বক্সটা খুলে দেখলো একটা সাদা গাউন, হাতা থেকে গলার অর্ধেক নেটে, গলার উপর ছোট ছোট লাল গোলাপ বসানো, নিচে দিয়ে সেরকমই কাজ। একটা কাগজও পেল বক্সে। গাউনটা পরে নিচে আসো। আরাধ্যা গাউনটা পরে হালকা লাল লিপস্টিক দিয়ে কানে লাল সাদা পাথরের ঝুমকো পরল। দেখতে তাকে পরিচয়ে কম লাগছে না। নিচে নামতেই লাইট অফ হয়ে গেল। হঠাৎ লাইট জ্বলে ওঠে আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে আরাধ্যা। আজ আমার বার্থডে, আর আমার মনেই ছিল না। ইস! মনে মনে বলল আরাধ্যা। সবাই আছে কিন্তু আরাধ্যার দুই চোখ শুধু আরিয়ানকেই খুঁজছে। কই স্যার? সবাই আছে, তাও স্যারের জন্য এমন অস্থির লাগছে কেন আমার? মনে মনে বলল আরাধ্যা। এর মাঝে অন্ধকার থেকে বেরিয়ে এলো আরিয়ান হাতে কেক নিয়ে।
হ্যাপি বার্থডে মাই কুইন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এবার কেকটা তো কাটো। আরাধ্যার উদ্দেশ্যে কথাটা বলল আরিয়ান। কেক কাটার পর্ব শেষ হলো। সবাই উইশ করো আরুকে, গিফট দিল। সারপ্রাইজ কেমন হলো? দারুণ। তুই করছিলি সব? আমি তো জাস্ট ভাইয়াকে হেল্প করেছি। কাল রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সব প্ল্যান কিন্তু ভাইয়ার, সব ভাইয়া করেছে। সত্যি? হুম। পার্টি প্রায় শেষ, সবাই বাসায় চলে যাচ্ছে আরাধ্যার সাথে কথা বলে। মাথাটা কেমন ঘুরছে কেন আমার? কি যে হয়েছে? আরাধ্যা ভাবছে। স্যার কোথায়? স্যারের সাথে তো কথাই বলা হলো না। খুঁজতে খুঁজতে আরিয়ানের রুমে চলে গেল। স্যার? আরিয়ান পেছনে ফিরে দেখলো আরাধ্যা দাঁড়িয়ে আছে। ভেতরে আসো। আরাধ্যা আরিয়ানের রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। এই, কি হয়েছে তোমার? দরজা বন্ধ করলে কেন? আজকে অনেক কথা আছে তোমার সাথে। আরাধ্যা ঝুলতে ঝুলতে বলল। কি বলতেছে এগুলো? তুমি মানে, এই তুমি ড্রিঙ্ক করছো? আমি ওগুলো খেতে চাইনি। কি না কি খেয়েছি আমি। হয়েছে, আর কান্না করতে হবে না। যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। আজকে আমি এখানেই ঘুমাবো তোমার সাথে। আসো আমরা সেলফি নিই। আরিয়ানের ফোন হাতে নিয়ে বলল আরু। টাচ লেগে কখন ভিডিও হতে লাগলো কেউ খেয়াল করেনি। জানো, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। তুমি নাকি সব প্ল্যান করেছিলে আমার জন্য। তুমি কি আমায় ভালোবাসো? কেন? তুমি বাসো নাকি? একদম, খুব ভালোবাসি। তাই নাকি? তো কখনো বললে না যে? কেমনে বলতাম? তুমি তো সারাক্ষণ বকা দাও শুধু আমায়। তা তো তোমার ভালোর জন্য। তোমার পাশে যে আমার কাউকে সহ্য হয় না, কি করব বলো? ভালোবাসি তো খুব। ওকে, আর বকবো না। সত্যি? তাহলে আমায় আদর করো। কি? হুম, এক্ষুনি, না হয় আমি কিন্তু কান্না করব। বলেই জোরে জোরে কাঁদতে লাগলো। ওরে আল্লাহ, হেমি আমার ইজ্জত রাখবে না। শোনো প্লিজ, চিল্লাও না। তুমি যা চাইবে তাই হবে। সত্যি? আসো। বড়ি আরিয়ানকে খাটের উপর ফেলে দেয়, তারপর আরিয়ানের উপর উঠে যায় আর একে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে আছে। ওরা যেন এক ঘোরের মধ্যে আছে। আরিয়ান আরাধ্যার জামার পেছনে হাত দিয়ে চেইনটা খুলে ফেলে। জামাটা কাঁধ থেকে একটু নিচে নামিয়ে দেয়। আরাধ্যাকে নিজের উপর থেকে সরিয়ে নিজের ভরটা আরাধ্যার ওপর দেয়। আরাধ্যার ঘাড়ে গলায় পাগলের মতো আদর করতে থাকে। আরাধ্যা চোখ বন্ধ করে নেয়। আরিয়ানকে আরো শক্ত করে ধরে রাখে। নখ দিয়ে আরিয়ানের গলায় খামচে ধরে। আস্তে আস্তে আবার আরাধ্যার ঠোঁটের কাছে চলে যায় আরিয়ান। আরাধ্যা আরিয়ানের ঠোঁটে আদর করতে করতে কামড় দিনে আরিয়ানের ঘোর কাঠে উফ, কি করছো? আরাধ্যকে ছেড়ে এক লাফে উঠে যায়। আদরই তো করছি। আরো প্লিজ, তোমার রুমে চলো, অনেক রাত হয়েছে। তোমার ঘুমানো দরকার, সকালে কথা হবে। না, আমি এখানেই থাকবো, তোমার বুকের মধ্যে ঘুমাবো আমি। আরিয়ান মনে মনে ভাবলো এখন এখানেই ঘুমিয়ে যাক আরু। ঘুম এসে পড়ে রুমে দিয়ে আসবো। এখন কোনো কথা শুনবে না মেয়েটা। আসো ঘুমাই। আরিয়ানের বুকের উপর শুয়ে পড়লো আরু। আরিয়ান ওর চুলে বিলি কেটে দিচ্ছে। 5 মিনিটেই ঘুমের দেশে ডুব দিল আরু। এভাবে চেয়েছি সবসময় আমার আরাধ্যকে, ভালোবাসেও আমাকে। কালই বলল বিয়ের কথা। দেখলো আরাধ্যা ঘুমিয়ে গেছে। কি মায়া লাগছে ওকে ঘুমের মধ্যে। আর বেশি দিন নয়, আমরা এভাবেই ঘুমাবো। আর ওর দিকে চেয়ে বলল আরিয়ান। আলতো করে ওর ঠোঁট ছুঁয়ে দিল আরাধ্যার গালে। তারপর আস্তে আস্তে কোলে করে ওকে রুমে দিয়ে গেল, খাটে শুয়ে দিল। ওকে বুঝতে দেওয়া যাবে না রাতের কথা, শুধু শুধু নিজেকে দোষ দেবে। আরিয়ান ফার্ম হাউসে আসলো। একটু ফ্রেশ হয়ে নেই। ওয়াশরুমে গিয়ে শার্ট খুলতেই নিজেকে আয়নায় দেখলো আরিয়ান। বুকে গলায় অসংখ্য নখের আঁচড়, ঠোঁটটা ফুলে লাল হয়ে আছে। নিজেকে বেশ ভালোই লাগছে আরিয়ানের। সব ভালোবাসার দাগ। সকাল হয়ে গেছে। মাথাটা এমন ঝিমঝিম করছে কেন আমার? রাতে তো নিচে ছিলাম, উপরে এলাম কেমন করে? নিজেই হয়তো এসেছি। গুড মর্নিং। বাসায় ঢুকতে ঢুকতে বলল আরিয়ান। কোথায় ছিলি তুই? আয় খেতে বস। ভাইয়া, তোর ঠোঁটে কি হয়েছে? অমন লাল হয়ে আছে কেন রে? আসলে আরাধ্যা মনে মনে বলে। ভাবতেই আরাধ্যার চোখে পানি চলে আসে। কি রে, বলছিস না কেন কি হয়েছে তোর ভাইয়া? আল্লাহ, তোর ঘাড়ে কে আঁচড় কেটেছে? কে ভাইয়া? ও আর বলিস না, কালকে রাতে অর্জুনদের বাসায় গেছিলাম একটু আড্ডা দেওয়ার জন্য। ওখানে ঘুমাচ্ছিলাম। রাত্রে ওয়াশরুমে যাওয়ার সময় দরজার সাথে ধাক্কা লেগে ঠোঁটটা রেহাল হয়েছে। আর ওদের বাসায় প্রচুর মশা, চুলকাতে চুলকাতে ঘাড়ের কি হয়েছে দেখছিস তো? আর কত মিথ্যে বলতে পারেন স্যার?
আসলে আমারই ভুল ছিল আপনাকে ভালোবাসা। আপনার তো জিএফ থাকতেই পারে। সকাল সকাল কি শুরু করে দিছিস এসব? আরু, তুই আবার কাঁদছিস কেন? আরাধ্যার দিকে তাকিয়ে বলল রিধি। কই না তো, চোখে কি পড়েছে হয়তো। ও আচ্ছা, নাস্তা সেরে নে। আরাধ্যার দিকে তাকিয়ে আছে আরিয়ান। একটু ওয়েট করো বাবু, আজই বলবো সবাইকে আমাদের বিয়ের কথা। কি রে, কলেজ যাবি না? চল। কোনো কলেজে যাওয়ার দরকার নেই আজ, বাইরে বৃষ্টি হচ্ছে খুব। বৃষ্টি ভিজবো আমি। দৌড়ে নিজের রুমে চলে গেল আরাধ্যা। ছাদে চলে গেল আরাধ্যা। বৃষ্টিতে ভিজতে লাগলো। ভিজে শাড়িটা ওর গায়ের সাথে লেপ্টে আছে। চুলগুলো সামনে এনে এক পাশ করে রেখেছে। সাদা পিঠের থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। পেছন থেকে আরিয়ান দাঁড়িয়ে সব দেখছে। পাগল হয়ে যাচ্ছে আমি, এত ভালো লাগে কেন তোমাকে? আরাধ্যার দিকে তাকিয়ে নিজে নিজে কথাগুলো বলতে থাকে আরিয়ান। আর কয়েকটা ছবি আর ভিডিও করে নেয়। সন্ধ্যায় সবাইকে জানাতে হবে, আর ওয়েট করতে পারবো না, মনে মনে বলল আরিয়ান। রুমে এসে মাথাটা মুছতে মুছতে আরাধ্যা ভাবছে, স্যার যদি জিএফ থেকেই থাকে তাহলে কাল আমার বার্থডেতে এত কিছু করলো কেন? হয়তো রিধিই বলেছে, তা নয়তো আর কি। ভাবতে ভাবতে কেটে দিল আরাধ্যা। আমি কাঁদছি কেন? আমার আগেই ভাবা উচিত ছিল এসব। এইদিকে মনে মনে ভাবছে আরিয়ান। ফোনটা নিচে রেখে চলে এসেছে আরাধ্যা। নিজের রুমে বসে বসে পড়ছে। অফিস থেকে এসেছে আরিয়ান, সোফায় বসে আছে। হঠাৎ আরাধ্যার ফোন বেজে উঠল। ফোনের শব্দ শুনে উঠে ফোনটা রিসিভ করে আরিয়ান। আরিয়ান কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, কেমন আছো? নিশ্চয়ই আমাকে চিনতে পারছো না। আমি মাহিন, পাশের বিল্ডিংয়ে থাকি। প্রায় তোমাকে কলেজ থেকে আসা যাওয়া করতে দেখি। সেদিন তোমাকে খোলা চুলে দেখে পাগল হয়ে গেছিলাম। তারপর তোমার সম্পর্কে খোঁজ নিয়ে সব জানতে পারলাম। আর আজ তোমাকে বৃষ্টি ভেজা শাড়িতে যেন অপসরীর চেয়েও সুন্দরী লাগছিল। আমি আর থাকতে পারিনি, তাই বিকেলে মিথিলাকে পাঠিয়ে কোনোভাবে তোমার ফোন নাম্বার জোগাড় করেছি। মিথিলা আমার ছোট বোন। শোন আরু, আমি অন্যান্য ছেলেদের মতো তোমার সাথে ফেবু চ্যাটিং এসব করতে পারবো না। আমার ক্লিয়ার কথা, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি বললে কালই আরিয়ান চৌধুরীর বাসায় আমি আমার মাকে পাঠাবো। তুমি কি চাও বলো? আরিয়ানের মাথায় তো রক্ত চড়ে আছে, যেন সব দোষ আরাধ্যার। ফোনটা কেটে সোজা আরাধ্যার রুমে চলে গেল আরিয়ান। দরজাটা লক করে দিল। আরাধ্যা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে আরিয়ানের। এসির ভেতরেও অনবরত ঘামছে আরিয়ান। আরাধ্য বেশ বুঝতে পেরেছে আরিয়ান খুব রেগে আছে। এবার আরাধ্যাও ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ আরিয়ান আরাধ্যার দিকে তাকিয়েছিল। তারপর আরাধ্যার কাছে গিয়ে এক চড় দিল আরাধ্যাকে। এত জোরে চড় দিল যে আরাধ্যা ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। তোর খুব ভালো লাগে না ছেলেদের শরীর দেখাতে? আমার আগেই বোঝা উচিত ছিল তোর চরিত্র এমনই, যেভাবে ইচ্ছে সেভাবে থাকিস। কিছু বলে না বলে ভাবছিস তুই স্বাধীন? আমার বাড়িতে থেকে আমার কথা অমান্য করিস তুই? যাকে তাকে তুই ফোন নম্বর দিস? এগুলো করার হলে আমার ঘরে থাকিস কেন? যা না, পড়তে তাহলে যা। আজ থেকে তুই এক পাও ঘরের বাইরে রাখবি না। পড়ালেখার সব অফ, তোর ফোন আমার কাছে থাকবে বিয়ে পর্যন্ত। এসব বলেই দরজাটা খুলে বের হয়ে গেল আরিয়ান। ফাতেমা বেগম ভাবছেন, মেয়েটা কত ভালো, 6 বছরে এ বাড়িতে আসি। মা বাবা মারা যাওয়ার পর আরাধ্যার দাদার বাড়ি নানার বাড়ির কেউ তার খবরও নেয়নি। অলক্ষ্মী বলেই অপমান করেছিল আরাধ্যাকে। অন্যদিকে না, আর নয়। কালই বিয়ে করবো আরাধ্যাকে, তারপর সে আমার। কেউ আর কিচ্ছু করতে পারবে না। এক্ষুনি সবার সাথে কথা বলতে হবে। বলেই ড্রয়িং রুমের দিকে নামলো আরিয়ান। সবাই ডাকলো আরিয়ানকে। তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল। কি বলবি বল, আমরাও সবাইকে একটা কথা বলার আছে। আমি আরাধ্যাকে পছন্দ করি, তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতদিনে। আমি ওকে বিয়ে করতে চাই কালই। আমিও তোদের বিয়ের কথাই বলতে চাইছিলাম। যাক, ভালোই হলো। কিন্তু আরোকে একবার জিজ্ঞেস করলে ভালো হবে ও বিয়েতে রাজি কিনা। বিয়েতে রাজি থাক আর না থাক, বিয়ে তো আমি আরাধ্যাকেই করবো। এমনিও কি বলতে পারো তোমরা। আমি যাচ্ছি আমার রুমে, যা করার তাড়াতাড়ি করো। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি আরাধা। গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। কেমন বাজে ব্যবহার করলো স্যার আজ। কি দোষ করেছি আমি? মিথিলাকে ফোন নাম্বার দিয়েছি, তাতে কি এমন ভুল হয়েছে? এ বাসায় থাকার খোটাও দিল, ছি। আর এই লোককে আমি ভালোবেসেছি? না, আজ থেকে শুধু ঘৃণা করি আমি এই লোকটাকে। এই লোকটা ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আর এই বাসায় তো আমি এক মুহূর্তও থাকবো না। শুধু রাতটা পেরোলেই
আমার রাস্তায় আমি। কিন্তু কিসের বিয়ে? বিয়ের কথা বললো স্যার। আমাকে তাড়াতে বিয়েও ঠিক করে ফেললো আমার। এসব ভাবছে আর কাছে আরাধ্যা। আরু, দরজা খোল, তোর জন্য একটা গুড নিউজ আছে। আরাধ্যা দরজা খুলে দিল। কি ভাবি, কি করছিলেন? কি? কিসের ভাবি? কই ভাবি? ওলে, 15 দিন পর তুই তো আমার ভাবিই হবি। কি বলছিস সেগুলো? ভাইয়া একটু আগেই বলল 15 দিন পর তোকে বিয়ে করবে। আসলে ভাইয়া অনেক আগ থেকেই তোকে ভালোবাসে। তুই বলতি না তোকে এত শাসন করে কেন? কারণ তোকে অনেক ভালোবাসে তাই। আর তোকে কখনো বলেনি তুই তো পিচ্ছি, কিছুই বুঝিস না। ভাবছিল তুই নিজেই বুঝে নিবি। ও তাই? ভালোবাসা, বিয়ে, তাও তোর ভাইয়ার সাথে আমার? কখনোই পসিবল না। মানে কি আরু, এমন কেন বলছিস? আমার ভাইয়ার কোনো আমার ভাইয়ার কোন সাইড তোর কাছে খারাপ লাগে বল? কতটা পাগল তোর জন্য ভাইয়া, জানিস তুই? তুই ভুল ভাবছিস। তোদের কোনো দোষ নেই আসলে। এসব ওই লোকটার চাল। তোরা এখনো বুঝতে পারিসনি যে ওই লোকটার জিএফ আছে। এসব করছে যাতে আমি নিজে এই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি তাই করব। তোর ভাইয়াকে বলে দিস, এত নাটক করতে হবে না তার। আরু, তুই আমাদের কথা একবারও ভাবলি না? সবাই তোকে কতটা ভালোবাসে। আর ভাইয়ার জিএফ কে বল আমাকে, আমি দেখবো সব। সরি রিধি, আমি জানি সবাই আমায় খুব ভালোবাসে। আর তুই আমার বেস্টু। আমি খুব মিস করব তোদের, কিন্তু কিছু করার নেই। আর আমি জানি না কে স্যারের জিএফ, তবে ওর দিন সকালে দেখিসনি স্যার কোথা থেকে এসেছিল? ওনার ঠোঁট, ঘাড়ে নখের আঁচড়, এসব দেখলে তো যে কেউ বুঝবে রাতে উনি কোথায় ছিল। তুই একটু ভেবে দেখ রিধি। কিছুক্ষণ চুপ থেকে রিধি বলল, হুম, হয়তো। তাহলে ভাইয়া তোকে কেন বিয়ে করতে বলবে? আরু, তোর গালে কি হয়েছে? ও কিছু না। মিথ্যা বলছিস? ভাইয়া তোকে আবার মেরেছে তাই না? রিধি প্লিজ, আর অশান্তি করিস না বাসায়। থাক না এইসব। রিধি চলে গেল। কেন যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না? কি করবো এখন? আরও কি আদৌ রাজি হবে বিয়ের জন্য? কিভাবে মানাবো ওকে? ইস, ওর তো কোনো দোষই ছিল না। বেশি ভালোবাসি ওকে। কেন যে বোঝে না মেয়েটা? সবকিছু মূল ওই মাহিন। খুন করতে ইচ্ছে করছে। নিজে নিজে কথাগুলো বলছে আরিয়ান। স্যার, আমাকে বিয়ে করতে কেন চাচ্ছে? কি চায় আসলে স্যার? ভালোবাসে মানে সত্যি কি আমাকে? না না, আমি আর দুর্বল হব না এই লোকটার প্রতি। অনেক সহ্য করেছি আমি। আর না, কাল সকালেই চলে যাব আমি এইখান থেকে। আরিয়ান ভাবছে, না, আর মাথা গরম করবে না সে। আরাধ্যাকে সব বুঝিয়ে বলতে হবে। কিন্তু কিভাবে বললে? আর আরাধ্যাও কি বিশ্বাস করবে তাকে? রাজকে একটা কল দেওয়া যাক, ও কোনো আইডিয়া দিতে পারে। লক খুলতে আরাধ্যার ছবি স্ক্রিনে ভেসে আসে। সেদিন পার্টিতে যে গাউনটা দিয়েছে ওটা পরা ছবিটা। গ্যালারিতে গিয়ে একদম ফার্স্টে ভিডিও দেখতে পেল। অন করে যা দেখলো, আরিয়ান তো খুশিতে পাগল প্রায়। সে যা চেয়েছে তাই পেয়ে গেছে। ভিডিওতে প্রথমে কিছুক্ষণ আরুর ফেস দেখা গেলেও পরে শুধু কথাগুলো শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে ওদের রোমান্সগুলো দেখা যাচ্ছে। আর ভিডিওটা যে আরু করেছে তা তো একদম ক্লিয়ার। উফ, আরু বেব, তুমি নিজে নিজেকে আমার কাছে নিয়ে এলে। আরাধ্যা সব গুছিয়ে নিয়েছে, কিন্তু কোথায় যাবে ভেবে পাচ্ছে না। বিকেল হয়ে গেছে, কি করব আমি? কই যাব? সকালেই চলে যাওয়ার কথা, আর এখনো এখানেই আছি। মিতুকে কল দিই। মাত্র অফিস থেকে এসেছে আরিয়ান। সোফায় বসে আছে সে, ভাবছে এক্ষুনি আরুর সাথে গিয়ে কথা বলবে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে যা দেখলো, আরিয়ান মাথায় রক্ত চড়ে গেছে। আরিয়ান দেখলো দরজার সামনে মাহি দাঁড়িয়ে, সাথে এক গুচ্ছ গোলাপ। আরিয়ান রাগে লাল হয়ে আছে আর ঘামছে। কি চাই? আমি আরুর সাথে দেখা করতে এসেছি, প্লিজ ওকে একটু ডেকে দিতে পারবে? কেন? কি দরকার ওর সাথে? আসলে কালকে আমি ওকে কল করেছিলাম, ও রিসিভ করছিল। আমার কথাগুলো ও শুনছিল হয়তো, তারপর কলটা কেটে দিল। এরপর আমি 1000-এর উপরে কল দিছি, না রিসিভ করছে। আর এখন ফোন অফ। আচ্ছা, ওর হয়তো তোমার কথা ভালো লাগেনি। ওকে একবার ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই প্লিজ। ও আসবে না। কি দরকার আমার সাথে? পেছন থেকে বলে উঠল আরাধ্যা। আরাধ্যা, উপরে যাও, তোমার সাথে আমার অনেক কথা আছে। আরও প্লিজ 5 মিনিট শুধু, একটু কথা বলবো। কি বলবেন বলেন। আরিয়ান তো রাগে জ্বলে যাচ্ছে। যা করার করো না আরো বেবি। কদিন পর তো তুমি শুধু আমারই।
আরও তোমাকে কালকে আমি কল দিয়েছিলাম, তুমি রিসিভ করে কথা বললে না। কাল থেকে 100+ কল দিলাম, ধরলে না কেন? আমার কি কোনো ভুল হয়েছে? সরি, আমি আপনাকে চিনতে পারিনি। কে আপনি? কালই তো সব বললাম। আবার যদি বুঝিয়ে বলতেন প্লিজ। মাহিন কালকে থেকে আজ পর্যন্ত সব বলল আরাধ্যাকে। আরাধ্যা এবার বুঝতে পারলো আরিয়ানের এমন করার আসল কারণ। ওর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। আশা করি এরপর তোমার আর কোনো কথা থাকতে পারে না। মানে কি আরু? এসব কি শুনছি আমি? কার সাথে, কখন আর কিভাবে? আরাধ্যা কিছু বলতে যাবে তখনই আরিয়ান বলে উঠল, আমার সাথে। আমি আরুকে জিজ্ঞেস করছি, প্লিজ আরু তুমি বলো, আসলেই কি তোমার বিয়ে? আরিয়ান রেগে চেঁচিয়ে উঠে বলল, আরাধ্যা, তোমাকে আমি রুমে যেতে বলেছি, এখন এখানে কেন? ওর সামনে থাকা দামি ফুলদানিটা ভেঙে ফেলল। আরাধ্যা ভয়ে কাঁপতে লাগলো। রিধি এসে আরাধ্যাকে রুমে নিয়ে গেল। মাহিন, আশা করি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করার আগেই তুমি চলে যাবে। আরিয়ান চৌধুরী, আজ আমি ঠিকই চলে যাচ্ছি, কিন্তু খুব জলদি আবার দেখা হবে। আর তখন আরও আমার সাথেই থাকবে। গুড বাই। মাহিন চলে গেল। আরিয়ান নিজের রুমে বসে আছে। রাগে মাথাটা ফেটে যাচ্ছে ওর। কি করবে ঠিক বুঝতে পারছে না আরিয়ান। না, এই সময় আরাধ্যার কাছে যাওয়া যাবে না। রেগে কি করে ফেলে নিজেও বুঝতে পারবে না, ভাবলো আরিয়ান। আজ তো দেখলি ভাইয়া তোকে কতটা ভালোবাসে আরু। জানি না, কিন্তু ভালোবাসলে কেউ কারোর সাথে এমন করতে পারে না। খুব বেশি অত্যাচার করে আমার উপর, তা তো দেখিস না। ওকে, তুই যা বোঝার বোঝ, কিন্তু বাসা থেকে চলে যাবি না প্লিজ। সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই। রিধি চলে গেল। স্যার আমাকে ভালোবাসলে সেদিন রাতে কোথায় ছিল? অর্জুন স্যারদের বাসায়? অসম্ভব। এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। তা আমি বুঝতে পেরেছি। আর সত্যি হলেও স্যারকে বিয়ে করা মানে নিজের জমকে ডেকে আনা। যে আমার উপরে এত অত্যাচার এখনই করে, না জানি বিয়ের পর কি করবে। দরজায় কেউ নক করো। আসবো? আরাধ্যা তখন মাত্র গোসল করে বেরিয়ে এলো। সারাদিন তার ঢকল গেছে, তাই গোসল করে নিল আরাধ্যা, যাতে একটু শান্তিতে ঘুমানো যায়। সবাই শুয়ে পড়েছে। জেগে আছে শুধু আরাধ্যা আর আরিয়ান। আরাধ্যা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। কালো শর্ট কামিজ আর প্লাজো পরেছে আরাধ্যা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আরিয়ান তাকিয়ে আছে আরাধ্যার দিকে। আসেন। আরুর কথায় ঘোর কাটে আরিয়ানের। আরিয়ান রুমে ঢুকে দরজাটা লক করে দিল। আরাধ্যা তো এবার ভয় কলিজার পানি চলে এসেছে। দরজা কেন লক করলেন স্যার? আরিয়ান আরাধার কাছে আসছে, আরাধা পেছাচ্ছে। পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে গেল আরাধা। আরিয়ান ওর একদম কাছে চলে এসেছে। আরাধা ভয় কাঁপছে। তুমি নাকি আমাকে বিয়ে করতে চাও না? আমি আমি আসলে তুমি আসলে কি? সেদিন রাতে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে ছিলাম, তাই? হুম, তাই। ওকে, তাহলে দেখে না আমার গার্লফ্রেন্ডকে কতটা হট সে। আমি কি করব বলো? সেই তো আমাকে। আমি জানতে চাই না আপনি কার সাথে কি করেছেন। না, তোমাকে জানতেই হবে। বউ হবো তুমি আমার, তোমার এসব জানার পুরো অধিকার আছে। আরে দেখো না আমার ঘাড়ে, আরে দেখো না আমার ঘাড়ে কিন্তু এখনো ওর নখের আঁচড়গুলো আছে। ইস, কেমন লাল হয়ে আছে দেখো। আচ্ছা তোমার নখ দেখি। আরিয়ান আরাধার হাত ধরে বলল, ওয়াল্লাহ, তোমার নখগুলোর মতোই ওর নখ, এত বড় বড় আর ধারালো। এই, তুমি শাকচুনি নয় তো? মানে কি কি বলতে চান আপনি? ওই দিন আমি আপনার ঘাড়ে আঁচড় কেটেছি? তুমি তো দেখি অনেক ইন্টেলিজেন্ট। হতে তো পারে যে তুমি ওই দিন। কি করে ভাবলেন আমাকে নিয়ে এইসব আজে বাজে কথা? এটা যদি সত্যি হয় তাহলে কি করবে তুমি? এটা কখনো সত্যি হবার নয়। ও রিয়েলি? দেখো তাহলে। বলেই ভিডিওটা অন করে দিল। নিজের কথাগুলো কানে আসতেই আরিয়ানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভিডিওটা দেখতে থাকলো আরাধা। সে তো একদম নির্বাক, কি বলবে বুঝতেই পারছে না। হে বেব, চুপ কেন বউ? শখ লাগছে? আসলে আমি নিজেও ভাবতে পারিনি আমার পিচ্ছি বউটা এত রোমান্টিক প্লাস হট, তাই তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। দেখুন স্যার, আমি বিয়েটা করতে চাই না। সেদিন যা করেছি নেশার ঘরে করেছি। তোমাকে আমি ভালোবাসি আরাধ্যা, সীমাহীন ভালোবাসি। আরাধার হাত দুটো ধরে মনে মনে বলে, দুষ্টু লোকের মিষ্টি কথাই গলতে নেই। আমি এই লোকটার কথা গলবো না। বিয়ের পর যে আমার উপর কি অত্যাচার করবে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। কি ভাবছ? আমি বিয়ে করব না। তুই চাস আর না চাস, এই বিয়ে তো হবে। মনে রাখিস, তুই শুধু আমার। আর যদি তুই এই বিয়েতে অমত করিস
তাহলে ভিডিওটা বুঝতেই পারছো। দেখো, আমি তোমার সাথে রাগ করতে চাই না আরও, কিন্তু তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু খুব খারাপ হব। গুড নাইট, কাল কথা হবে। বলে আরিয়ান চলে গেল। আরাধ্যা ভাবছে, কি জন্য বিয়ে করতে চাইছে আমায়? ভালোবাসলে দিন রাত আমার সাথে এমন করতো না, কিন্তু কি করব এখন? বিয়ের জন্য না করলেও আমার বিপদ। না জানি ওই ভিডিওটা দিয়ে কি কি করবে। কি যে ভুল করলাম আমি সেদিন। আরও কেন এমন করছে? সে তো আমাকে ভালোবাসত। তাহলে কি হয়েছে ওর এখন? নাকি ওই মাহিনের জন্য এরকম করছে? যাই করুক, এখন তার বিয়ের জন্য না করতে পারবে না। আর একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। উফ, একটা বেঁচে গেছে, এবার একটু ঘুমাতে হবে। পরের দিন। আপনি কে? আপনি? আমি মাহিনের বন্ধু। তুমি তো বেশ, সত্যিটা জানলেও কি আরিয়ান চৌধুরীকে বিয়ে করবে? কোন সত্যি? কিসের সত্যি? প্লিজ বলবেন আমায়। শোনো তাহলে, আমি মাহিনের সবথেকে কাছের বন্ধু। আমার নাম রাফি। মাহিনের তোমাকে প্রথম দেখা থেকে ভালোবাসা সবই আমি জানি। আমি ওকে বলেছিলাম ওই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। মাহিনও ওই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল, কিন্তু আরিয়ান চৌধুরী ওকে অপমান করে বের করে দিয়েছে। তারপরেও সে তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, আরিয়ান চৌধুরীর জন্য পারেনি। আর কালকে থেকে ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এটা নিশ্চয়ই আরিয়ান চৌধুরীর কাজ। ওই আরিয়ান চৌধুরী একটা... কি আমি? আরে তুমি রাফি নাকি? কেমন আছো? মাহিনের কি খবর? ওর বিয়ের দাওয়াত দিতে এসছো নাকি? আসলে আজকে আমরা একটু বিজি আছি, তোমার সাথে অন্যদিন কথা হবে। বাই। রাফি আরাধ্যাকে একটা কাগজ দিয়ে বলল, আরও, এটা আমার নাম্বার, প্রয়োজন হলে কল করতে পারো। কি বলতে চাইছিল রাফি? না, এমনি। রাফি একটা কাগজ দিল না তোমাকে? দেখি তো। আরাধ্যা আরিয়ানকে কাগজটা দিল। আরিয়ান টুকরো টুকরো করে ফেলে দিল। রাফির সাথে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপর ওরা সবাই মিলে শপিংয়ে গেল। আরে তোরা সবাই নিজের জন্য শপিং করতেই বিজি, আরাধ্যের জন্য কিছু দেখেছিস? বোনদের উদ্দেশ্যে বলল আরিয়ান। ঠিকই তো বলেছে আরিয়ান, নিজেদের জন্য এত শপিং করেছো যেন তোমাদেরই বিয়ে। আমার বোনের জন্য তো কিছু দেখো। তুই তো চুপই থাক। নিজের বউয়ের খবর নিতে পারে না, আসছে বোনের খবর নিতে। কার বউ? কিসের বউ? কি রে আরু, তুই কিছু বল। তোরা যা পছন্দ করে নিবি আমি পরবো। আরিয়ান আরাধ্যার ব্যাপারটা বুঝতে পেরেছে। বউটা? তুমি কি কিছু নিয়ে টেনশনে আছো? সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে আছে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল রিধি। আরিয়ান জুয়েলারি দোকানের মালিককে কল করে বলেছে সবচেয়ে এক্সক্লুসিভ গোল্ড আর ডায়মন্ড সেট যেন বাসায় পাঠিয়ে দেয়। এখন সেগুলো নিয়ে এসেছে। সবাই যে যার পছন্দ মতো জুয়েলারি নিয়েছে। ফাতেমা বেগম নিজে পছন্দ করে নিল আরাধ্যার জন্য। যত গয়নাই নাও না কেন, বিয়ের দিন আমাদের খানদানি গয়না পরিয়ে বিয়ে হবে, এটা আমাদের বংশের ঐতিহ্য। ঠিক আছে আম্মু। এনগেজমেন্টের জন্য রিং দেখতে হবে না? ভাইয়া কোথায়? আমি এখানে। ওকে, প্লিজ রিং চয়েস করবি ভাইয়া। আরু আই, রিং দেখ। আরাধ্যা অন্যমনস্ক হয়ে আছে। কি ভাবছো আরু? তুমি আজকে এত মন খারাপ করে আছো কেন? আরিয়ান তো এবার রাগে ফেটে যাচ্ছে। আমি যাচ্ছি, কেউ আসবে নাকি রিং দেখতে? আরাধ্যা আর আরিয়ান মিলে দুটো রিং চয়েস করল। আর 4 দিন পর এঙ্গেজমেন্ট। কি বলতে চেয়েছিল রাফি? কিছু করেনি তো স্যার মাহিনের সাথে, কিন্তু আমি কি করব? বিয়ের জন্য তো না করা যাবে না। সকাল হয়ে গেছে, কালকে এঙ্গেজমেন্ট, সব ঠিকঠাক চলছে, কিন্তু আরাধ্যার চিন্তার শেষ নেই। ব্যাপারটা আরিয়ান খুব ভালো করেই খেয়াল করেছে। আরও একটি রাত কেটে গেছে। আজ সন্ধ্যায় এঙ্গেজমেন্ট। দুপুরে হঠাৎ আরাধ্যার ফোন বেজে উঠল একটা অচেনা নাম্বার থেকে। খুব জমকালোভাবে আজ আরিয়ানদের বাড়িটা সাজানো হয়েছে। আফজাল সাহেবের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। সবাই আজ বেশ খুশি। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে আছে, পাশে রাজ, উদয়, অর্জুন, রুদ্র, পিয়াস, আরও অনেক বন্ধুরা আছে ওর। আরিয়ান আজ ফর্মাল ড্রেস পরেছে, শার্ট, প্যান্ট, কোট। ওকে জাস্ট অস্থির লাগছে। দোস্ত, আজকে তোকে দেখি মাইয়াটা তো অজ্ঞান হয়ে যাইব। অজ্ঞান আয়ার কি লাভ? হ্যাঁ, এদের এখন বউ আছে। আরিয়ান আগেও ভালো ছেলে ছিল, এখনো ভালো ছেলে হয়ে থাকবে, তাই না দোস্ত? হ, ভালো হয়ে যা। আজকে থেকে বউয়ের গোলাম হওয়ার প্রস্তুতি নাও দোস্ত। আরাধ্যার মনের গোলাম তো সেই কত আগে হয়ে গেছে, আজ আর কি। অন্যদিকে ইস, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে।
আজকে তো ভাইয়া আবার পাগল হয়ে যাবে। ঠিক বলছো আপু। আরাধ্যা আজ একদম হোয়াইট কালারের একটা গাউন পরেছে, মাথায় নেটের ওড়না, চুলগুলো ওপর করে বাঁধা, কানে ডায়মন্ডের দুল। খুব সুন্দর লাগছে আরাধ্যাকে। সবাই নিচে দাঁড়িয়ে আছে। আরিয়ান আর আরাধ্যার হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে। ভিডিও ম্যান ভিডিও করছে। সবাই ওদের ছবি তোলা নিয়ে ব্যস্ত। আরিয়ান আরাধ্যার কাছে গিয়ে আস্তে করে বলল, আমাকে আজই তোমার রূপের আগুনে পুড়ে ফেলার প্ল্যান করেছো নাকি? বাসরাত পর্যন্ত যেতে দিবে না মনে হচ্ছে। আংটি বদল হলো। আজ আরু ও আরিয়ানের হলুদ। পুরো বাড়ির থিম হচ্ছে আজ সাদা কালারের। মেয়েরা সবাই সাদা লেহেঙ্গার সাথে খয়েরি কালারের ওড়না পরেছে, আর ছেলেরা খয়েরি কালারের পাঞ্জাবি। আরাধ্যাকে সাদা লেহেঙ্গার সাথে হলুদ ওড়না পরানো হয়েছে। আরিয়ান হলুদ পাঞ্জাবি পরেছে। আরু আরিয়ানকে পাশাপাশি বসানো হয়েছে। আরিয়ানের গায়ে পাশে গিয়ে রুদ্র বলল, এমনভাবে কাছে লাগিয়ে যেন তোর বাসরাত কাল। হয়েছে, আপনাদের কথা শেষ। ভাইয়াকে হলুদ লাগাতে আম্মু আসতেছে। হলুদ পর্ব শুরু হলো। আফজাল সাহেব ও ফাতেমা বেগম এসে আরিয়ান ও আরুকে হলুদ লাগালেন, সাথে একটা গয়নার সেট দিয়ে গেলেন। এরপর রেশমি আর রিধি, তারপর রাজ ও উদয়। এভাবে একে একে সবাই হলুদ লাগালো আর গিফট দিয়ে গেল। সকাল থেকে বেশ ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। পার্লার থেকে আরুকে সাজানোর জন্য মেয়েরা এসেছে। আজ আরিয়ান মেরুন কালারের শেরওয়ানি পরেছে, আর আরুকে পরিয়েছে গোল্ডেন আর মেরুন কালারের লেহেঙ্গা। একদম সিম্পলভাবে সাজিয়েছে আরাধ্যাকে, কিন্তু সারা শরীরে গয়নার ঝলকানিতে অপরূপ লাগছে আরাধ্যাকে। আরু, আজ তো আরিয়ান ভাইয়া চোখই ফেরাতে পারবে না তোর উপর থেকে। আরও রাতে কি কি হবে সব কিন্তু বলবি সকালে আমাদেরকে, বুঝছিস? আরাধ্যা তো লজ্জায় লাল হয়ে আছে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আম্মু আসছে, একটু কথা বলবে আরাধ্যার সাথে। আরু, আজ মায়ের কথা খুব মনে পড়ছে না? আমি জানি তো। আরাধ্যা কেঁদে দিল ফাতেমা বেগমকে ধরে। কাঁদিস না। আচ্ছা, আমি বুঝি তোকে মায়ের মতো ভালোবাসি না। না আম্মু, তা নয়। তাহলে আর কান্না কিসের? এখন থেকে আমি তোর মা, মনে থাকবে তো? একদম। ফাতেমা বেগম আরাধ্যার কপালে আলতো করে চুমু দিলেন। তোরা ওকে নিচে নিয়ে আয়। আরিয়ান ও আরাধ্যা পাশাপাশি বসে আছে। মাই কুইন, তোমাকে অস্থির লাগছে। ইস, কখন যে রাত হবে আর তোমাকে মন ভরে দেখবো। রাতে আপনার জন্য সারপ্রাইজ আছে স্যার। রিয়েলি? কি সারপ্রাইজ? একটু ক্লু দাও তো, বাকিটা আমি বুঝে নিতে পারবো। তা তো রাতেই দেখবেন, তবে তা আপনার কল্পনার বাইরে। দুজনে আস্তে আস্তে এই কথাগুলো বলছে। আরিয়ান বেশ বুঝতে পেরেছে কিছু একটা তো করবেই আরাধ্যা। বাসর ঘরে বসে আছে আরাধ্যা, পাশে রিধি, মিতু, নীলা, প্রিয়া, জয়া, রেশমি আরো অনেকেই আছে। এই শোন তোরা, টাকা ছাড়া কিন্তু ভাইয়াকে রুমে ঢুকতে দেওয়া যাবে না, মনে থাকে যেন। আরিয়ান ওর বন্ধুদের সাথে অন্য রুমে আছে। বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আরিয়ান ও তার বন্ধুরা। টাকা ছাড়া এক পাও ভেতরে ঢোকানো যাবে না। রুমের ভেতর থেকে বলল রিধি, আপনি কে এসেছেন গো? ওকে, মনে থাকবে আমার সব। তুই বোন হয়ে আমার সাথে এমন করিস? দাঁড়া, তোকে বিদায় করে তো আমার শান্তি। নে ধর। বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আরিয়ান। আপনাকে আমার কিছু বলার আছে। তোমার সব কথা শোনার জন্য আমি প্রস্তুত, বসো না? আমি আপনাকে ভালোবাসি না। দূরে থাকবেন আমার কাছ থেকে। কাছে আসার কোনো রকম চেষ্টাও করবেন না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরাধ্যার কথা শুনে যেন আরিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আরিয়ান আরাধ্যার দিকে এগোতে থাকে। আরাধ্যা পিছিয়ে যাচ্ছে। কি কি করতে চাচ্ছেন আপনি? যা করার প্রয়োজন তাই করছে। আমি তো জানতামই বিয়ে তো আমায় করছেনই ভোগ করার জন্য। কোনো ভালোবাসা না, সব মিথ্যে অজুহাত। যা ভাবার ভাবতে পারো। আরিয়ান আরাধ্যার একদম কাছে চলে এসেছে। আরাধ্যা চোখ বন্ধ করে ফেলেছে। আরিয়ানের নিঃশ্বাস এসে পড়েছে আরাধ্যার মুখে। হাত বাড়িয়ে খাটের কোণ থেকে একটা বালিশ নিল আরিয়ান। আরাধ্যার চোখ খুলে দেখলো আরিয়ান সোফার উপর বালিশ রাখছে। আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি খাটে ঘুমোতে পারো নিশ্চিন্তে। আরাধ্যা তো আরিয়ানকে দেখে অবাক হচ্ছে। সত্যিই মানুষটা আমায় ভালোবাসে, নাকি সবটাই মিথ্যে অভিনয়? ভাবছি আরাধ্যা। কি ভেবেছিলে এসব করে আমি তোমাকে ছেড়ে দেবো? এ চিনলে তুমি আমাকে? তোমাকে যদি জোর করেই কিছু করার ইচ্ছে থাকতো তাহলে আরো আগে কি করতে পারতাম না বলো? আমি করলে তুমি কি কিছু করতে পারতে? কাউকে বলতে পারতে? আর বললেও কি হতো আমার? কিন্তু না, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি আরাধ্যা।
যেদিন তুমি নিচ থেকে আমাকে কাছে টেনে নেবে সেদিন আমি তোমার কাছে আসবো। এর আগ পর্যন্ত না হয় দূর থেকে ভালোবাসে। কথাগুলো বলে আরিয়ান শুয়ে পড়ে সোফায়। আরাধ্যা ভাবছে, স্যার তো ঠিকই বলেছে, সেদিন আমি নেশার ঘরে ছিলাম, তাও স্যারেরই কাছে, কিন্তু স্যার তো কিছু করেনি। রাফি কি বলতে চাইছিল আমায় তাহলে? কিছুই তো মাথায় ঢুকছে না। উফ। আরাধ্যা ফ্রেশ হয়ে এসে দেখলো আরিয়ান ঘুমিয়ে গেছে সোফায়। আরাধ্যা শাড়ি পরতে পারে না, তাই টপস আর প্লাজো পরে নিয়েছে। সকালে রিদি তাকে বলবে তাকে শাড়ি পরিয়ে দিতে। কি নিষ্পাপ লাগছে স্যারকে, আসলেই তো আমাকে ভালোবাসে। তা আমার কেন মনে হচ্ছে কিছু একটা লুকিয়েছে সবাই আমার কাছ থেকে। ইস, কত রাত হয়েছে। না, এবার ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার উঠতে হবে। মনে মনে বলল আরাধ্যা। কিসের যেন আওয়াজে আরাধ্যার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ তার দিকে এতক্ষণ তাকিয়েছিল। উঠে বসে দেখলো কেউ নেই। স্যার সোফায় নেই কেন? হয়তো ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পর আবারও শব্দ শুনতে পেল। চেয়ার টানার শব্দ হচ্ছে, হাঁটাহাঁটির শব্দও পাচ্ছে আরাধ্যা, আরও কিছুরও শব্দ। কিন্তু কোথা থেকে আসছে শব্দগুলো আরাধ্যা ঠিক বুঝতে পারছে না। আরাধ্যা খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। কই, স্যার তো এখানে নেই। বারান্দায় গিয়ে দেখলো এখানেও নেই, দরজাও বন্ধ। তাহলে কোথায় গেল? খুঁজতে খুঁজতে রুমের দেয়ালের কাছে যেতেই শব্দটা যেন আরও বেড়ে যাচ্ছে। ভয়ে কেঁপে উঠল আরাধ্যা। তাড়াতাড়ি করে খাটের উপর এসে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল আরাধ্যা। সকালে দরজা নক করার শব্দ কানে আসতেই আরাধ্যার ঘুম ভাঙল। দরজার বাইরে থেকে রিধি বলল, ভাবি আর কতক্ষণ? আজকে তো রিসিপশন ভুলে গেছিস নাকি? তাড়াতাড়ি আয়, ব্রেকফাস্ট করে নে, আবার পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। হুম, আমি উঠেছি, ওয়েট, দরজা খুলছি। আরাধ্যা তাড়াতাড়ি আরিয়ানকে ঘুম থেকে জাগিয়ে দিল। স্যার, খাটে গিয়ে ঘুমান, রিধি এসেছে জাগাতে। আরিয়ান গিয়ে খাটে শুয়ে পড়ল। আরাধ্যা সোফার সব ঠিক করে রিধিকে দরজা খুলে দিল। গুড মর্নিং ভাবি। কিসের ভাবি? আমায় আরও বলবি। আমি তোর বেস্টও ছিলাম, আছি এবং থাকবো। হুম, লাভ ইউ সোনা। আরিয়ান লেপের থেকে মুখ বের করে বলে উঠল, আমার মা বোন সবাইকে হাত করে নিলে আরো। আজকাল তো আমাকে কেউ চেনেই না। আরু চল। ভাইয়া, আমি আর আরু যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। টেবিলে বসে আছে বড়রা। পাশের সোফায় আরও রিধিও তাদের অন্যান্য ফ্রেন্ডসরা আছে। কি রে আরাধ্যা, কাল সারা রাত কি কি হলো? রাতে অনেক কিছু হয়েছে, তবে কাউকে বলা যাবে না। কি? কেন বলা যাবে না? স্যার না করেছে বলতে। তাই বলে বলবি না? আরে, এসব শোনার কি আছে? ওগুলো ওইগুলো আর কি। আচ্ছা থাক, বুঝছি আমরা। এবার খেয়ে নে। এদিকে আরিয়ানের ফ্রেন্ডরাও আরিয়ানকে একই প্রশ্ন করে যাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে কিচ্ছু হয়নি। তারপর সব কিছু বলে। আর তার ফ্রেন্ডদের না করে দেয় কেউ যেন কিছু বুঝতে না পারে। আরাধ্যা আজকে কালো একটা গাউন পরেছে, আরিয়ান কালো শার্ট আর ব্লু জিন্স। দুজনকে পাশাপাশি খুব মানিয়েছে। কারো নজর যেন না লাগে তোমাদের ওপর। এভাবেই সারাদিন খাওয়া দাওয়া আর মজা করে কেটে গেল। রাতে আরাধ্যা সোফায় শুয়ে আছে, আরিয়ান খাটে। কাল রাতে আমার সাথে কি হয়েছিল এসব? নাকি আমার মনের ভুল সবটা? ভাবতে ভাবতে ঘুম এসে গেল আরাধ্যার। আজ রাতেও ঠিক একই ঘটনা ঘটল। সকালে সব ঠিক, শুধু রাতেই এমন হয় কেন আমার সাথে? কাউকে কিছু বলবো? না না, আমাকে পাগল ভাববে সবাই। মনে মনে ভাবছে আরাধ্যা। আবার আগের মতো কলেজ যাওয়া শুরু করলো আরাধ্যা। আরিয়ান অফিস যাওয়ার সময় রিধি আর আরাধ্যাকে কলেজে দিয়ে যায়। আর দুপুরে বাসা থেকে গাড়ি এসে ওদের নিয়ে যায়। নিবিড় নামের একটা ছেলে আরাধ্যাকে খুব ডিস্টার্ব করতো, কিন্তু দুদিন থেকে ওকে কলেজেই দেখা যাচ্ছে না। সবাই বলে ও নাকি গায়েব হয়ে গেছে, কিন্তু কিভাবে তা কেউ জানে না। এদিকে আরিয়ান খুব কেয়ার করে আরাধ্যার। আরিয়ানকে বেশ ভালো লাগতে লাগলো। রিধিরও কাজের রাজের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, সব কিছু খুব ভালো চলছে। একদিন আরাধ্যার রুম ক্লিন করতে করতে হঠাৎ আরাধ্যার হাতের সাথে ধাক্কা লেগে একটা দরজা খুলে গেল, যেটা দেখতে পুরোটা দেয়ালের মতো। আরাধ্যা তো এটাকে দেয়ালই ভেবেছে। রাতে এই দেয়ালের কাছে গেলেই ওই শব্দগুলো জোরে জোরে শুনতে পেত আরাধ্যা। রুমের ভেতর ঢুকে আরাধ্যা চমকে গেল। তার মানে এইসব করছে স্যার এতদিন ধরে? আরাধ্যা রুমটার ভেতর ঢুকে দেখলো তার ছোটবেলার ছবি থেকে নিয়ে এই পর্যন্ত সব বিশেষ বিশেষ ছবি রয়েছে। এমনকি স্কুলে একটা ছেলে ওকে ডিস্টার্ব করে, সেই ছেলের ফুল দেওয়া ছবিটা। আকাশ মাহিন আর কলেজের একটা স্যার ছিল, বাজে স্বভাবের সুযোগ পেলেই সে সেই বাহানায় আরাধ্যা ও অন্যান্য মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো।
1 মাস পর ওই স্যার নাকি অন্য কলেজে শিফট হয়ে গেছে। এদের সবার ছবির মধ্যে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেয়া। বড় ধারালো একটা ছুরি টেবিলের ওপর রাখা। এবার আরাধ্যার বুঝতে বাকি রইল না এই লোকগুলোর সাথে কি হয়েছে আর কে করেছে এসব। তার মানে রাফি আমাকে এই কথাটাই বলতে চেয়েছিল। কিন্তু কেন করলো এসব স্যার? আমায় ভালোবাসে বলে? মনে মনে ভাবছে আরাধ্যা। ফ্লোরে বসে পড়ল আরাধ্যা। তাহলে তুমি এই রুমের রহস্য জেনে গেছো আরো। বিশ্বাস করো, আমি তোমাকে সীমাহীন ভালোবাসি, আর তাই এসব করেছে, যাতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আরাধ্যা নিশ্চুপ। আরো কথা বলছো না কেন? রাগ করো না প্লিজ। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা করানো উচিত। হুম, আমি তোমার ভালোবাসার জন্য অসুস্থ, আমি তোমার জন্য পাগল। তোমার ভালোবাসা আমার চিকিৎসা। কথাটা বলে যেই আরিয়ান আরাধ্যার কাছে আসতে চাইলেই আরাধ্যা বলল, প্লিজ আমার থেকে দূরে থাকুন, আপনি একটা খুনি। আপনাকে ভয় পাই আমি। একদিন আপনি আমাকেও মেরে ফেলবেন। ছি ছি, এমন বলো না শোনা। আমি নিজেকে শেষ করে দিতে পারি, কিন্তু তোমাকে না। চলে যান আপনি এখান থেকে, আমার আপনাকে দেখলেও ভয় লাগে। আরিয়ান মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। আরাধ্যা উঠে খাটে গিয়ে বসলো আর ভাবলো, সবাই ঠকিয়েছে আমায় এভাবে। স্যারের সত্যিটা জানালে কি হতো? আমি বিয়েতে রাজি হতাম না। ভাবছে আর কাছে আরাধ্যা। সবার সাথে রাগ করে দুদিন ধরে কিচ্ছু খায়নি আরাধ্যা। বারান্দায় দাঁড়িয়ে আছে আরাধ্যা। আসবো? আরাধ্যা চুপ করে মুখ ফিরিয়ে নিল। দিদি ভেতরে এসে আরাধ্যার পাশে দাঁড়ালো। সোনারু, আমি তোকে কিছু বলতে এসেছি। সব শোনার পর তুই যদি এইখানে আর না থাকতে চাস, তাহলে আমরা আর তোকে আটকাবো না। আরাধ্যা চুপ করে রিধির দিকে চেয়ে আছে। ভাইয়া তোকে সেই ছোট থেকেই পছন্দ করতো। তোর ফ্যামিলিও চাইতো তোর আর ভাইয়ের বিয়ে হোক। আর এদিকে ভাইয়াও তোকে পাগলের মতো ভালোবাসতো। তুই কী খাচ্ছিস, কই যাচ্ছিস, ছোট থেকে বড় সব কিছুর খেয়াল ভাইয়াই রাখতো। তোর চাওয়া পাওয়া সব ঠিক রাখতো ভাইয়া। আর চাইতো যে তুই বুঝিস যে ভাইয়া তোকে ভালোবাসে। তুই বোঝার সুযোগটা পাওয়ার আগেই অন্য কেউ তোকে প্রপোজ করে বসলো। ভাইয়া ওসব ছেলেগুলোকে বারবার ওয়ার্নিং দিত যাতে তোকে ডিস্টার্ব না করে, তোকে তোর আশেপাশে না ঘোরে। কিন্তু যখন ওরা কোনোভাবেই মানল না, তখনই ভাইয়া ওদের খুন করতে বাধ্য হয়। কারণ ভাইয়া তোকে কোনোভাবেই হারাতে চায় না। আর তুই তো জানিস ভাইয়া কেমন রাগী ও জেদি স্বভাবের। তুই কখনো ভেবেছিস ভাইয়া এসব তোর ভালোবাসা পাওয়ার জন্য করেছে? আর তুই কখনো ভাইয়াকে ভালোবেসেছিস? হয়তো তোর ভালোবাসা ভাইয়ার এই সীমাহীন রাগকে দূরে ফেলে দিতে পারে। তুই ঠিক কর তুই কি করবি। আমি এখন যাচ্ছি। রিধি চলে গেল। আরাধ্যা অনেকক্ষণ বসে ভাবলো, তারপর উঠে সব গুছিয়ে নিল। আরাধ্যা রুমে সব গুছিয়ে নিল, সব ঠিকঠাক করে রুমের থেকে বের হলো। সবাই টেবিলে বসে আছে। আরাধ্যাকে রান্নাঘর থেকে বের হতে দেখে ফাতেমা বেগম বললেন, আরে আরু, তুমি কিচেনে কেন গেলে? ঘরে সবাই কি মরে গেছে? ওই সাইদা বুসরা তোরা কই? সারাদিন ধরে মেয়েটা কিছু খায়নি, এখন আবার কিচেনে। তোরা কেউ দেখিস না? না আম্মু, ওদের কোনো দোষ নেই। আমি ওদের বের করে দিয়েছি কিচেন থেকে। তাই বুঝি? তা আপনি কিচেনে কেন গেলেন বৌমনি? কেন আমি কিচেনে যেতে পারি না বুঝি? আরিয়ান অবাক চোখে তাকিয়ে আছে আরাধ্যার দিকে। কি সুন্দর দেখাচ্ছে তাকে। ছোট ছোট চুলগুলো গালের সামনে এসে পড়েছে, কপালে ও নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। পুরো গিন্নি গিন্নি লাগছে আরাধ্যাকে। ইচ্ছে করছে সামনে চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিতে, ঘামগুলো মুছে দিতে। কিন্তু সেই অধিকার তো আর আরিয়ানকে দেয়নি আরাধ্যা। কথাটা মনে পড়তেই আরিয়ান মুখটা কালো হয়ে গেল। আরিয়ান ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করেছে। আজ দুদিন আরাধ্যা একটুও আরিয়ানের সাথে কথা বলেনি। আজও এসব করেছে হয়তো সবাইকে দেখানোর জন্য। এসব ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে গেল আরিয়ান। লাইট জ্বালিয়ে তো আরিয়ান পুরো হয়ে গেছে। কি বলো, আজকে আরাধ্য আরিয়ানের সব ফেভারিট ডিশ করেছে। পুরো রুমের ক্যালেন্ডার আর গোলাপের পাপড়ি ছিটানো, খাটে সব গোলাপ আর গোলাপের পাপড়ি। আরাধ্য লাল ব্লাউজ সাজে একটা কালো নোটের শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া, একপাশে এনে রেখেছে লাল লিপস্টিক, হাতে ভরা লাল কাশির চুড়ি। আরিয়ান তো পাগল হয়ে যাচ্ছে আরাধ্যকে দেখে। কেমন লাগছে আমায়? পিচ কাটা ব্লাউজের পেছন দিয়ে সাদা পিঠ আর কোমরে দেখা যাচ্ছে। আরিয়ান তো আগের জায়গায় দাঁড়ানো,
আরাধ্যা আস্তে আস্তে আরিয়ানের কাছে চলে এসেছে। আরিয়ানের হাত দুটো নিয়ে নিজের কোমরের উপর রাখলো। ভীষণ ভালোবাসি তোমায়। আজকের পর থেকে আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না প্রিয়। আরিয়ান তো সব স্বপ্নের মতো লাগছে তার কাছে। আরাধ্যা আরিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরাধ্যাকে গড়ে নিয়ে খাটের উপর শুইয়ে দিল আরিয়ান। নিজের ভরটা আরাধ্যার উপর দিল, আরও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে আছে। ওরা যেন এক ঘোরের মধ্যে আছে। আরিয়ান আরাধ্যার শাড়িটা পিছন থেকে খুলে ফেলে। আরাধ্যার ঘাড়ে গলায় পাগলের মতো আদর করতে থাকে। আরাধ্যা চোখ বন্ধ করে নেয়। আরিয়ানকে আরো শক্ত করে ধরে রাখে। আরিয়ান আরো থেকে থেকে কিস করতে থাকে। এভাবে দুজন ভালোবাসার সাগরে ডুব দেয়। সকালে আরাধ্যা গোসল সেরে বের হলো। স্যার, আপনাকে সেই কখন জাগিয়ে গেলাম, আপনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। অফিসে যাবেন কখন? আরিয়ান ঘুম ঘুম চোখে একটু তাকিয়ে বলল, উফ, শান্তিতে একটু ঘুমাতে দিবে না দেখছে। আসো না বাবু, দুজনে মিলে ঘুমাই। কি? আমি শান্তিতে ঘুমোতে দেইনি? হ্যাঁ, রাত থেকে হিসেব করলে পুরো 8 ঘন্টা ঘুমানোর পরেও শান্তিতে ঘুমোতে চান আপনি? রাতের কথা তো না বললেই পারো। তুমি ঘুমোতে দিয়েছো? রাত্রে 4টায় ঘুমাইছিলাম। আসো না, আবার হয়ে যাক। এই উঠবেন নাকি গায়ে পানি ঢেলে দেবো? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, অমর করে তাকিয়ে না বউ, একদম খেয়ে ফেলবো কিন্তু। আরিয়ান গোসল করে বেরিয়ে দেখে আরাধ্যার শাড়িতে কুচি দিতে পারছে না। ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আরিয়ান আস্তে করে গিয়ে নিজের হাত দুটো আরাধ্যার কোমরে জড়িয়ে দিল। শাড়ি পরতে পারছি না, কোথায় হেল্প করবেন তা না করে কি করছেন আপনি? আরিয়ান আরাধ্যার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, কাল রাতে কেমনে পড়ছিল? ওটা তো রিধি পরিয়ে দিয়েছিল। আচ্ছা, এখন থেকে সবসময় শাড়ি পরবে, আর সেটা আমি পরিয়ে দেব। বেশ ভালো যাচ্ছে দিনগুলো ওদের। রিধি আর রাজেরও বিয়ে হয়ে গেছে। প্রায় 1 বছর শেষ হয়ে গেছে আরাধ্যা আরিয়ানের বিয়ের। আজ ওদের বিবাহ বার্ষিকী। বেশ কয়েকদিন থেকে আরিয়ান খেয়াল করছে আরাধ্যা ওকে এড়িয়ে চলছে। আজ আরিয়ান অফিস থেকে ফেরার সময় দেখলো আরাধ্যা বাসায় ঢুকছে। একটা ছেলে ওকে বাসার সামনে ছেড়ে গেল। আরাধ্যা বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল। আরিয়ান রুমে ঢুকলো। কার সাথে কথা বলছো? আরাধ্যা তাড়াহুড়ো করে ফোন কেটে দিয়ে বলল, প্রিয়াকে আসতে বলেছি আজকে পার্টিতে। আচ্ছা, কোথায় গিয়েছিলে আজকে? আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনাকে কে বলেছে? আমি আসার সময় দেখলাম তুমি বাসায় ঢুকছো। কলেজে গিয়েছিলাম একটু। আরিয়ান দেখলো আরাধ্যা ওই ছেলেটার সম্পর্কে আরিয়ানকে কিছুই বলল না। অথচ কিছু হলে আরাধ্যা সবার আগে আরিয়ানকে জানাতো। আরিয়ান আর কিছু বলল না। বাড়িটাকে আজ বউয়ের মতো করে সাজানো হয়েছে। ঠিক 1 বছর আগে আরও আরিয়ানের বিয়ের দিন যেমন করে সাজানো হয়েছিল। সবাই বেশ খুশি। রিধি আর রেশমি আজ একসাথে শ্বশুর বাড়ি থেকে এসেছে। আরাধ্যা নীল কালারের গাউন পরেছে আর আরিয়ান ওর সাথে ম্যাচিং করে অফ হোয়াইট কালারের শার্ট, ওপরে ব্লু কোট ও ব্লু জিন্স। আরিয়ান খেয়াল করেছে যে আরাধ্যার কলার সাথেও বারান্দায় চলে গেছে। আরাধ্যা কি বলছে শোনার জন্য আরাধ্যার থেকে একটু দূরে পেছনে দাঁড়িয়ে আছে আরিয়ান। আবছা আবছা শুনতে পাচ্ছে আরাধ্যা বলছে যে, স্যার যাতে কোনো মতেই বুঝতে না পারে আমি এসব করেছি। একসাথে সব জানতে পারবে আর তখন বুঝবে। তুমি এই জায়গায় আসো, আমরা ওখানেই দেখা করব। আরাধ্যা ফোনটা কাটতেই আরিয়ান আস্তে সরে পড়ল। আরাধ্যা কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল বাসা থেকে। আরিয়ানের এবার আর বুঝতে বাকি রইল না আরাধ্যা কি করবে। না, এটা হতে দেব না আমি কখনোই। আরও তুমি হয় আমার, নয়তো কারো না। রাগে ফুঁসতে ফুঁসতে কথাটা বলে আরিয়ান। সিক্রেট রুম থেকে বন্দুকটা পকেটে নিয়ে আরাধ্যার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর আরাধ্যা দাঁড়িয়ে পড়ল। আরিয়ানও কাছে এক জায়গায় লুকিয়ে দেখতে থাকলো কি করে আরাধ্যা। 2 মিনিট পর একটা ছেলে আসলো। দুপুরে যে ছেলেটা আরাধ্যাকে বাসায় ছেড়ে গেছে সেই ছেলেটাই তো। ছেলেটার হাতে বড় কিছু একটা, জিনিসটা কি দেখা যাচ্ছে না আরাধ্যার জন্য। ছেলেটা যখনই এক হাত দিয়ে আরাধ্যাকে জড়িয়ে ধরলো, আরিয়ান আর ঠিক থাকতে পারলো না। আরিয়ান মনে মনে বলতে থাকে, তুই আমার সাথে এরকম প্রতারণা করলি? অন্ধের মতো ভালোবেসেছিলাম তোকে আমি, আর তুই আমার এই ভালোবাসার মর্যাদা দিলি, আমাকে ঠকালি তুই। এর জন্য ভাবি এই কয়দিন থেকে তুই কেন আমার থেকে দূরে দূরে থাকছিস। আমি কিছু বুঝতে পারছিলাম না জান, কিন্তু আজ আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। তুই কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস? কেন করলি আমার সাথে এমন? কেন? আমি তো তোকে পাগলের মতো ভালোবেসেছি, আর তার বিনিময়ে তুই প্রতারণা করলি। আমাকে কি একটু ভালোবাসা যেত না? দিনের পর দিন তুই আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেলি। আমার খুব কষ্ট হচ্ছে জান, খুব কষ্ট হচ্ছে। তোকে যখন আমি পাবো না, তো কেউ পাবে না। শেষ করে দেবো তোকে আমি।
এই বলে আড়াল থেকে বেরিয়ে এসেই আরাধ্যাকে গুলি করল। আরাধ্যা পেছন ফিরে বলল, আরিয়ান। বলে আরাধ্যা মাটিতে লুটিয়ে পড়ে। আরাধ্যার রক্তে চারদিকে পড়ে যায়। এদিকে ছেলেটা দৌড়ে পালিয়ে গেল, কারণ সে জানতো এখানে আর 1 মিনিট থাকলে সেও বাঁচতে পারবে না। আরিয়ান আরাধ্যার কাছে গিয়ে বলল, কই তোমার প্রেমিক তো তোমাকে রেখে চলে গেছে বউ। আরাধ্যা অনেক কষ্টে বলতে থাকে, প্রেমিক? কে প্রেমিক? অর্ণব তো আমার কলেজ ফ্রেন্ড, আর্টিস্টও। এত বছরে তুমি আমায় এই চিনলে? আমি বলেছিলাম না একদিন তোমার রাগই আমাদের আলাদা করে দিবে। আজ দেখো, তোমার রাগ আমায় মৃত্যুর মুখে ঠেলে দিল। তুমি কি সত্যি আমায় কখনো ভালোবেসেছিলে? ভালোবাসলে বুঝি কেউ নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? জানো, আমি আজকে হসপিটালে গিয়েছিলাম। তখনও থেকেই বুঝতে পেরেছি আমার ভেতর তোমার অংশ বেড়ে উঠছে। তখন থেকে একটু একটু করে দূরে থাকছি আমি তোমার থেকে। আজ শিওর হলাম যে সত্যি আমি মা হব। তোমাকে সারপ্রাইজ দিব বলে কাউকে কিচ্ছু জানতে দিইনি। আর এই যে গিফটটা, এটা অর্ণবের হাতে আঁকিয়েছি, তোমার, আমার আর আমাদের বাবুর ছবি। যখন থেকে আমি বুঝতে পেরেছিলাম আমি মা হব, তখন থেকে আরিয়ানের সাথে প্ল্যান করছিলাম তোমায় কিভাবে সারপ্রাইজ দেব। আর দেখো, আমার ভাগ্য, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। অনেক বড় একটা সারপ্রাইজ দিলে তুমি আমায়, আরিয়ান। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে জানো, শরীরে না, আমার বুকে খুব কষ্ট হচ্ছে। অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে, আমাদের ছোট্ট বেবিকে নিয়ে। সব স্বপ্ন শেষ হয়ে গেল আরিয়ান। আজ তুমি শুধু আমাকে না, আমার ছোট্ট বেবিটাকেও শেষ করে দিলে। আমি তো তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম আরিয়ান। কেন কেন দিলে না আমায় বাঁচতে? বলো না, কেন করলে তুমি এমনটা আমার সাথে? সরি করেছে, আমি বুঝতে পারিনি। চলো আগে তোমাকে হসপিটালে নিয়ে যাই, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না করেছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, শেষবার মতো ক্ষমা করে দাও আমায় প্লিজ। আমি আর কখনো এরকম করবো না। তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকবো আমি? না, আর সময় নেই আরিয়ান। আমি মারা যাচ্ছি আরিয়ান। আমার সাথে সাথে তোমার বেবি মারা যাচ্ছে। মন তো চাইছে ফিরে তাকাই তোমার দিকে, ভুলে যাই সবটা, আবার নতুন করে শুরু করি। তো এখন কিছুই সম্ভব না। আর আমার সময় শেষ। আমি আর বাঁচবো না, হারিয়ে যাব আমি। বাঁচবো না আমি। এখন থেকে যখন তুমি আমার চোখের দিকে তাকাবে, কষ্ট হবে তোমার। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন। তবুও চলতে হয়, বাঁচতে হয়। কাছে আসার জন্য কখনো কখনো দূরে যেতেই হয়। এখন থেকে তুমি আমাকে আরো বেশি করে ভালোবাসবে আরিয়ান। বুঝবে ভুলটা তোমার ছিল। তোমার রাগও আজ আমার সাথে মরে যাবে। ভীষণ ভালোবেসেছি আমি তোমায়, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসবো। আরিয়ান দেখলো আরাধ্যা আর নিঃশ্বাস নিচ্ছে না। আরাধ্যা, হে আরাধ্যা, প্লিজ কথা বলো। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। প্লিজ জান, প্লিজ আমার কথা শোনো জান, প্লিজ আমার কথা শোনো জান। বলে এক চিৎকার করে উঠল আরিয়ান, কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে। আজ আর কিচ্ছু করার নেই আরিয়ানের। 5 বছর পর আজও আরিয়ান বেঁচে আছে, তবে সুস্থ মস্তিষ্ক নয়। আরাধ্যার মৃত্যুর সাথে সাথে আরিয়ানের জীবন থেমে যায়নি, তবে মন থেমে গিয়েছিল তার সাথে সাথে মস্তিষ্কও। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, তবে মন থেমে যায় মাঝে মাঝে প্রিয়জনের জন্য। সবকিছুরই একটা সীমা থাকে, সেটা রাগ হোক বা ভালোবাসা। কোনো কিছুই সীমাহীন ঠিক নয়। ভালো থাকুক ভালোবাসাগুলো, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। আল্লাহ হাফেজ।